ট্রাইব্যুনাল থেকে ফাঁস হচ্ছে গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য। জেনে যাচ্ছে আসামিরা পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা চায় প্রসিকিউশন। দেখা গেল বেলা ১২টার সময় আদালতে আদেশ হয়েছে, ১২টা ৫ মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরো তৎপর হন। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বেইজিং এ ডক্টর ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে বোয়াও সম্মেলনে চাইলেন এশিয়ান নেতাদের সহায়তা। প্রবাসী আয় রেকর্ড, ২৬ দিনের রেমিটেন্স এল $২৯৪ কোটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $২৫.৪৪ বিলিয়ন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। চেকিং এর বিষয়টা আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটা আমাদের যাত্রীদের জন্য ভালো হয়েছে। আমাদের আসলে বাড়িতে যাওয়া মানে ঈদ মানে বাড়িতে যাওয়া, সব দিকে চেঞ্জ দেখছি। সামনের দিকে নিরাপত্তার পলয়টা একটু ভালো। ঈদ ঘিরে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। হোটেল মোটেলে চলছে সাজসজ্জা, কয়েক লাখ ভ্রমণ প্রেমীর সমাগমের আশা। ২৩ বছরে ৩০ বার আগুন সুন্দরবনে, ১০০ একর বনভূমির ক্ষতি পুনরাবৃত্তি ঠেকাতে বনজীবী সহ পর্যটকের অবাধ যাতায়াত বন্ধের দাবি। এবং গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ ফিলিস্তিনির মৃত্যু, আছেন দাতব্য সংস্থা কর্মীও চরম মানবিক সংকটে উপত্যকাবাসী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এখন পর্যন্ত কর্মস্থল ছেড়ে পলাতক ১৫ থেকে ২০ পুলিশ কর্মকর্তা। বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা চায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। যাত্রাবাড়িতে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা মামলায় এডিসি মাসুদুর রহমান মনির, এসি নাহিদ ফেরদৌস ও ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ১২ নভেম্বর। কিন্তু মুহূর্তেই নিজ নিজ কর্মস্থল থেকে সটকে পড়েন তারা। গ্রেফতারি পরোয়ানার সঙ্গে যুক্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আদালতের এজলাস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। আসামিদের নামও জানাননি ট্রাইব্যুনাল। তাহলে কিভাবে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামিরা? পলাতক আসামিদের বেশিরভাগেরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাই আসামিরা সহকর্মীদের থেকে তাৎক্ষণিক খবর পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ প্রসিকিউশনের। তবে এ পর্যন্ত এমন অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা চেষ্টা করি আমরা সব সময় যে পরোয়ানাগুলো আসে সেগুলো তামিল করার জন্য, আর যদি কোনোটা তামিল না হয়ে থাকে সেটার জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আমরা অবহিত করে থাকি। আর কেউ যদি যে অভিযোগের কথা আপনি উল্লেখ করেছেন সেটা যদি সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় কারো বিরুদ্ধে, তাহলে তো সেটা বিভাগীয় বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। দেখা গেল বেলা ১২টার সময় আদালতে আদেশ হয়েছে, ১২টা ৫ মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। কথাটা সরকারকে জানিয়েছি বা এখন আমরা আরও বেশি সতর্ক হচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরও তৎপর হন, কারণ আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ আসামিকে ছাড়া যখন সাক্ষী পাওয়া কঠিন হবে, সাক্ষীদের নিরাপত্তার প্রশ্ন আসবে এবং বিশেষ করে তাদের ব্যাপারে আমাদেরকে অনুপস্থিতিতে বিচারের দিকে যাওয়া, এই সব কিছুই আসলে ন্যায় বিচারের জন্য হ্যাম্পার করে। তবে ন্যায় বিচারের আশায় বিকল্প হিসেবে আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের ঘটনায় এখন পর্যন্ত ২৩ মামলায় শতাধিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিদের বেশিরভাগেরাই রয়েছেন পলাতক। এদের কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন আসছে নানা মহল থেকে। বেশ কিছু শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়াও সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতা চান বাংলাদেশের সরকার প্রধান। পরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বেইজিংয়ে যান প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদের রিপোর্ট।
চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে $65 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনূস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইজিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংই ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিয়া ফারজানের প্রতিবেদন। চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়া ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বান কি মুনের কাছে বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য সমর্থন ও পরামর্শ চান ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চীনে কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই বিপ্লবের পর মার্চ মাসে রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। ঈদ উল ফিতরের আগে চলতি মাসের 26 দিনে দেশে প্রবাসী আয় এলো $294.50 প্রতি ডলার 123 টাকা হিসাবে, যা বাংলাদেশি মুদ্রায় 36,223 কোটি টাকা।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান। তথ্য অনুযায়ী আগের বছরের মার্চের ২৬ দিনে প্রবাসী আয় এসেছিল $161.40 কোটি। চলতি মাসের ২৬ দিনে প্রবৃদ্ধি হয়েছে ৮২%। এর আগে এত রেমিটেন্স প্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সেই হিসাবে চলতি মাসে প্রবাসী ৩ বিলিয়নের রেকর্ড ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যা ছিল $২৬৩.৮৭ কোটি। এদিকে স্বৈর শাসনের লুটপাটের পর সুবাতাস ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। চলতি অর্থবছরে মার্চ মাসের শেষে দেখা যায় বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়িয়েছে $২৫.৪৪ বিলিয়ন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এ তথ্য। বর্তমানে নিট রিজার্ভ $২০.৩০ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয় বাড়াসহ সরকারের নানামুখী উদ্যোগে দ্রুত রিজার্ভ আয়ও বাড়বে বলে আশা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের। এদিকে ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মানুষ বাড়ি ফিরছেন। এই দুই মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা স্টেশনে যাত্রী ও পরিবহনগুলো ভিড় করছে। যাত্রীদের অনেকেই বেশি ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন পরিবহন মালিকরা। ঈদযাত্রায় সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে দু একটি জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও যানজট নেই। ময়মনসিংহ নগরীর ৫ গুদাম ব্রিজ মোড় এলাকায় বাড়তি চাপ রয়েছে। মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ থাকলেও যানজটের ভোগান্তি নেই। এবার অনেক আরামে আসছি, এবার কোনো সমস্যা নেই রাস্তাঘাটে। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছর হচ্ছে এই বছর যানজট নাই বললেই চলে। শুধুমাত্র চান্দুরা চৌরাস্তার নিচে উপরে আমাদের কিছুটা সময় একটু জ্যামে ছিলাম, এরপর আর কোনো জ্যাম নেই। যেহেতু আজকে সর্বাধিক গার্মেন্টসগুলি ছুটি হয়েছে, একসাথে 2টার পরে থেকে প্রচুর যাত্রী তাদের পরিবহনের জন্য তারা অপেক্ষা করছে। আমরা নিরলসভাবে সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এবং মহাসড়কে তেমন কোনো যানজট নাই। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে শরীয়তপুর গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ এবং নজরুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। বুবলি, সকাল থেকেই আমরা কিন্তু দেখতে পেয়েছি সেহরির পরপরই কিন্তু ঢাকা সহ রাজধানীর অন্যান্য জেলা থেকে কিন্তু শরীয়তপুরে যাত্রীরা আসছেন। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর বাস টার্মিনালে। এখানকার চিত্রটা যদি দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা যারা ঢাকা থেকে শরীয়তপুরে আসছেন দীর্ঘ ছুটি পাওয়ার পরে কিন্তু তারা এই জায়গায় তারা আসার চেষ্টা করছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, ঢাকা থেকে শরীয়তপুরে আসতে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। যেখানে ২৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো, সেই ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে ৪০০ টাকা করে, যেটি অনেক বেশি বলে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি আরও একটি বিষয় আমাদেরকে উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে ঢাকা থেকে শরীয়তপুরে আসার পথে যেখানে সেখানে তারা যাত্রী উঠাচ্ছেন, এতে তাদের সময়ও অনেকটা বিঘ্ন ঘটছে বলে আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে যখন ভাড়ার অতিরিক্ত নিচ্ছে, এই বিষয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতির সাথে যখন আমরা কথা বলি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, অতিরিক্ত ঢাকা
ঢাকা থেকে শরীয়তপুর আসার পথে তাদের বাসে যাত্রী বেশি থাকলেও যাওয়ার সময় যাত্রী না থাকার কারণে কিন্তু তারা ভাড়াটা বেশি রাখছেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও তারা বলছে যে যাত্রাবাড়ির যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে জনপ্রতি 50 টাকা করে চাঁদা এখানে স্থানীয় যারা রয়েছে তাদেরকে দেওয়া লাগে এবং পুলিশ সদস্যদেরকেও কিছু চাঁদা দেওয়া লাগে। এ কারণে কিন্তু এই ঈদের সময় তাদের ভাড়াটা বেশি রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে যখন আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শরীয়তপুরে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে প্রতিটি স্পটে, যেখানে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের স্থানে যেতে পারে এবং তাদের কোনো রকমের সমস্যা না হয়। এবং আমরা দেখেছি শরীয়তপুর পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু তারা পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি সবসময় পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনো ব্যতিক্রম ঘটনা না ঘটে। এই ছিল শরীয়তপুরের ঈদ জেলা থেকে সর্বশেষ। এখন আমরা এর বিস্তারিত জানতে মুন্সিগঞ্জের নজরুলের কাছে চলে যাব। নজরুল, ঈদ জেলা সর্বশেষ জানাতেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি ঈদে গড়মুখী মানুষের চাপ বৃদ্ধি পেলেও সড়ক মহাসড়কগুলোতে কিন্তু স্বাভাবিক নিয়মে বা প্রতিদিনে যেভাবে যান চলাচল করে সেভাবেই কিন্তু চলছে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং চন্দ্রা এবং গাজীপুরের যে অংশগুলো রয়েছে সে সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু আপনার 400-র মতন পুলিশ রয়েছে এবং 300-র মতন চেকপোস্ট রয়েছে এবং 820 জন টহল পুলিশ রয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন যে স্থানগুলো রয়েছে সেগুলোতে আপনার ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং আপনার ড্রোন দিয়েও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবকিছু মিলে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমার জানা মতে কোথাও কিন্তু কোনো যানজট বা কোনো দুর্ভোগের খবর আমরা পাইনি। তো সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই চলছে এবং আপনার যেভাবে প্রতিদিন যেভাবে মহাসড়কগুলোতে যানবাহন চলে সেইভাবেই চলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো জটলা পাওয়া যায়নি। তো আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে ঈদের গড়মুখ মানুষের চাপ কিন্তু মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। আমি যেখানটায় রয়েছি সেখানে হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি আমি। এখানে কিন্তু সকাল থেকেই দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার দূরপাল্লার যানবাহন সব ধরনের যানবাহনই কিন্তু এখানে রাস্তায় চাপ থাকলেও কিন্তু কোথাও কোনো আপনার যানজট হয়নি এবং এইরকম কোনো আমরা খবর পাইনি। তো সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু পুলিশের কঠোর নজরদারি রয়েছে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ ব্যাপকভাবে কাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আকাশ এবং নজরুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল। নোয়াখালীতে সেমাই, কিশমিশ ও কাজু বাদামের দাম বাড়তি। এদিকে যশোরে চিনির দাম ঊর্ধ্বগতির পাশাপাশি ভোজ্য সয়াবিন তেলের সংকট। ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সালাউদ্দিন সাগর। প্রথমে চলে যাচ্ছে নোয়াখালীতে। সুজন, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং প্রশাসন বাজার মনিটরিং করছে কিনা এ বিষয়ে জানাবেন। আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌরশহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে যে সামনে যে ঈদকে উপলক্ষ করে যে সেমাইয়ের বাজার রয়েছে সেটি কিছুটা চড়াও বলে জানিয়েছেন ক্রেতারা। কারণ তারা বলছে যে গত বছরের চাইতে এবছর যে বিভিন্ন সেমাই রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সেমাই রয়েছে, সেসব সেমাইয়ের দাম গত বছর চাইতে এই বছর কিছুটা বাড়তি। তো একই সঙ্গে বিক্রেতারা বলছেন যে এই মৌসুমে আসলে যে
কিছুটা বাড়তি দামে তাদেরকে সেমাই কিনতে হয়েছে, তাই বাড়তি দামে সেমাই বিক্রি করতে হয়েছে। তো উদাহরণ হিসাবে বলতে হচ্ছে প্রতি কেজি সেমাই গত বছর যেখানে 150 থেকে 200 টাকা ছিল, সর্বনিম্ন সেটি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500, 550, 600 টাকা কেজি দরে সেমাই বিক্রি হচ্ছে। অন্যদিকে যে সেমাই যে উপকরণ যেগুলো রয়েছে বাদাম, কিশমিশ, এগুলোর দামও কিন্তু অত্যন্ত বাড়তি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে আমি যদি সবজির বাজার নিয়ে শুরু করতে চাই, এখন দাঁড়িয়ে রয়েছে সবজির বাজারে। শীতকালীন মৌসুমী সবজি শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় কিন্তু বাজারে এই মুহূর্তে সবজির দাম কিছুটা চড়া রয়েছে। সকাল থেকে ঘুরে যেটি দেখলাম যে শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঢেঁড়স যে তারপরে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, যে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, অপরদিকে যে পটল সেটিও বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন যে আসলে যে শীতকালীন মৌসুম শেষে যে সবজি বাজারে আসার কথা, সেসব সবজি না আসা কিন্তু সবজি বাজারে যে দাম বাড়তি বলে যে তারা জানিয়েছেন বিক্রেতা। অপরদিকে কিন্তু মুরগির বাজার আর কি কিন্তু চড়া রয়েছে, মুরগির বাজার চড়া রয়েছে। যে মুরগি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। অন্যদিকে যদি যে কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। অপরদিকে গরুর মাংসের বাজারে কিন্তু অস্থিতিশীল রয়েছে, 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নোয়াখালী পরিবারের গরুর মাংস। একই সাথে মাছ বাজারও অস্থিতিশীলতা রয়েছে। তো আমি এখন বাজার নিয়ে চলে যাব, পরিস্থিতি জানার জন্য চলে যাব যশোরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। যশোরের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরের বাজারে তার কিছুটা ব্যতিক্রম রয়েছে। যশোরের বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সেটার দাম স্বাভাবিক পর্যায়ে থাকলেও কিন্তু আসলে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। যেমন চিনির দামটি, চিনি ছিল 90 টাকা করে কেজি গত 4 দিন আগে, আর 4 দিন পরে আজকে চিনির দাম বেড়ে হয়েছে 120 টাকা করে কেজি। সেমাই 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে যশোরের বাজারে। অন্যান্য সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে বলে আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি। যদিও এখন অনেক সকাল, এখনো পর্যন্ত ক্রেতা উপস্থিতি বাজারে খুবই কম বলা যায়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এখানে যে গ্রোসারি শপগুলো আছে সবগুলোতে বোতলজাত সয়াবিনের মজুদ যথেষ্ট থাকলেও কিন্তু এখানে আসলে পাম অয়েলটা বেশি পাওয়া যাচ্ছে, আর বোতলজাত সয়াবিন যেটা রয়েছে এটার তুলনামূলক একটু কম। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে 5 লিটারের যে সয়াবিন তেলগুলো রয়েছে এইগুলা পেতে দোকানদারদের একটু বেগ পেতে হচ্ছে। 2 লিটার বা 1 লিটারের যে সমস্ত বোতলজাত সয়াবিনগুলো রয়েছে এগুলো যদিও তারা পাচ্ছেন, এখানে কিছু শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে। ওই কোম্পানির সংশ্লিষ্ট কোম্পানির চাল বা অন্য মশলা জাতীয় পণ্য কিন্তু নিতে হচ্ছে, সুজি নিতে হচ্ছে, এরকম কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, আজকে ডিমের দামটা একটু বেড়েছে, হালি প্রতি 2 টাকা করে বেড়েছে। এটা আজকের বাজারের ডিমের দামটা বেড়েছে, 42 টাকা করে হালি হয়েছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, বুটটার বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি। চিকন চাল যেটা রয়েছে এটা 75 টাকা করে কেজি। আর পোলাও চালটা কিন্তু আসলে আজকে বিক্রি হচ্ছে 80 থেকে মানভেদে আর কি, মানভেদে 80 থেকে 130 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে ঈদ যত কাছে আসছে ততই কিন্তু আসলে দেখছি 2-1টি করে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত সেমাই, লাচ্চা সেমাই, সাদা সেমাই এগুলার দাম ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো দোকানিদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে সয়াবিন তেলের ব্যাপারে মূলত সয়াবিন তেলের যে সংকটটার কথা বারবার আসছে, সেই সংকটটার জন্য তারা মূলত দায়ী করছেন, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে মূলত কোম্পানিগুলো আসলে দাম বাড়ানোর জন্য এরকম একটা প্রক্রিয়া অবলম্বন করে থাকতে পারেন। তো এই ব্যাপারে তারা বাজার তদারকির জন্য কিন্তু দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোরের বাজার থেকে সর্বশেষ। বুবলি, সুজন এবং সাগর, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মাওলা সুজন ও সালাউদ্দিন সাগর জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ে। রমজানের 1 মাস স্থবিরতা কাটিয়ে ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত হতে যাচ্ছে কক্সবাজার। পর্যটক বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কক্সবাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। রমজানে 1 মাসের স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজার পর্যটন খাতে। প্রায় 5 শতাধিক হোটেল মোটেলে চলছে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। প্রতি বছর ঈদে মিলে লম্বা ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে আসেন লাখো পর্যটক। এবার ঈদেও সরকারি আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 9 দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। ঈদের পর দিন থেকে পরবর্তী 10 দিন 100% বুকিং থাকার আমাদের চিন্তাধারা থাকবে, আশাবাদী আর কি। আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পারবে। ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হোটেল রেনোভেশনে কাজ করতেছি, যাতে সামনে পর্যটক আসলে এরা ভালোভাবে থাকতে পারে। ঈদের দিন থেকেই আমাদের পর্যটক আসা শুরু করে 20 দিনে একটা আমাদের ব্যবসাটা একটু ভালো। ঈদে অতিরিক্ত পর্যটকের আগমনকে কেন্দ্র করে হোটেলের ভাড়া বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তবে এবার ঈদে তাদের প্রতিরোধ করবে হোটেল মোটেল নিয়ন্ত্রণ করা সংগঠনগুলো। সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে, যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে, এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে। তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য। সচেতন মহল বলছে, পর্যটনের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না হলে কক্সবাজারের পর্যটন শিল্পে ব্যাপক ধস নামবে। তাই এবার ঈদের ছুটিতে পুরো পর্যটন এলাকায় বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থা। পুরো ফোর্সকে 24 ঘন্টার জন্য ডিপ্লয়েড করব এবং 2টা স্লটে ভাগ করে তারা কাজ করবে। পাশাপাশি আমাদের মোবাইল টিম, স্পেশাল টিম সবসময় টহলে থাকবে, 20 বাইকগুলো রয়েছে টহলে। এদিকে বেশিরভাগ হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটন খরা কাটিয়ে আবারও মুখরিত হবে কক্সবাজার, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটের নারীদের ট্রাউজার তৈরির কাজ। এখানকার তৈরি ট্রাউজার মানসম্মত ও দাম কম হওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে সাংসারিক কাজের পাশাপাশি প্রায় 2 শতাধিক ক্ষুদ্র গার্মেন্টসে ট্রাউজার তৈরি করে জীবিকা নির্বাহ করছে প্রায় 1000 বেকার নারী ও শিক্ষার্থীরা। ট্রাউজার আরামদায়ক হওয়ায় সারা বছর এর চাহিদা থাকে, তবে ঈদ এলে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এখানকার কারখানায় কর্মরত একজন কারিগর প্রতিদিন 50 থেকে 60টি ট্রাউজার তৈরি করলেও ঈদ উপলক্ষে 90 থেকে 100টি ট্রাউজার তৈরি করছেন। প্রতিটি ট্রাউজার পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। উদ্যোক্তারা বলছেন, নারীদের কর্মসংস্থান তৈরি করতে সরকারের কাছে সহজ শর্তে ঋণ সহায়তা চান তারা। এখানে আমার মা কাজ করে, পড়ালেখার পাশাপাশি মায়ের সাথে আসে, এখানে আমার অনেক উপকার হয়। আমি ক্লাস 10-এ পড়ি, পড়ালেখার পাশাপাশি এই কাজটা করি। বগুড়া থেকে আইছি, এখানে ট্রাউজারের দাম কম বিধায় এখান থেকে নিয়ে যায় বগুড়াতে পাইকারি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। আমাদের ট্রাউজারের কারখানা চালায়, আমাদের এখানকার মেয়েরা মোটামুটি স্বাবলম্বিত। একটা মেয়ে দিনে 400, 500, 600 কাজ করে। কারিগরদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিক কর্মকর্তা। তাদের পণ্যের প্রচার প্রসার এবং প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা যদি তাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিসিক থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও আমাদের প্রশিক্ষিত উদ্যোক্তাদের বিসিকে নিজস্ব তহবিল এবং ব্যাংকের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতার সুযোগটা আছে। এছাড়াও তাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করব। পৃষ্ঠপোষকতা সহ আরো বেশি কারখানা গড়ে উঠলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপেশাদার জেলে অসাধু বন কর্মকর্তা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া, মোবাইলদের অদক্ষতা সহ বিভিন্ন কারণে সুন্দরবনে বারবার ঘটছে অগ্নিকাণ্ড। এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ কঠোর আইন প্রয়োগের দাবি পরিবেশবিদদের। বাগেরহাট থেকে সহকর্মী এস সোহানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম।
প্রায় 2 যুগের এসব আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। ক্ষতির মুখে পড়েছে বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র ও আবাসস্থল। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বিভাগ। প্রতিবার তদন্ত কমিটি সুপারিশ করলেও বাস্তবায়িত না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। অবশ্য সুপারিশ আমলে নিয়ে বাস্তবায়নে কাজ চলছে বলে দাবি এই বন কর্মকর্তার। ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, একটা কারণে তো আর হয় না, স্পেসিফিক বলা যাচ্ছে না কোন কারণে আগুন লেগেছে। এখন প্রশ্ন জাগে, যেই আগুন লাগার ঠেকানো নিয়ে এত কথা, সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কি করে? আর গোড়ায় হাত দেয়া গেলে করা সম্ভব প্রতিরোধ ব্যবস্থা নেয়া? এমন প্রশ্নে স্থানীয়রা দুষলেন অসাধু মাছ ব্যবসায়ী ও অনভিজ্ঞ মোয়ালদের। মনে করেন সুন্দরবনে আগুন দেয় হইলে মাইনি ওই যারা মাছ মারে ওরা দেয়। মধুবাঙ্গে গোচরণ করে, মানে গরু রাখে, এরাও সিগারেট খায় করে, তার মাধ্যমেও আগুনটা লাগতে পারে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। আমরা চাই যেন সুন্দর মতন কার্যক্রমটা হয়। অভিযোগ আছে খোদ বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও। অবৈধ মাছ শিকারের সুযোগ কমলে আগুনও কমবে বলে মত বিশেষজ্ঞদের। এভাবে চললে হারিয়ে যাবে সুন্দরবন, শঙ্কা তাদের। অসাধু কিছু শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে জাল পেতে এই মাছ আহরণ করার জন্যই কিন্তু এরা এই সুযোগটা গ্রহণ করে এবং আগুনটা ধরিয়ে দেয়। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না। এদিকে বড় ধরনের দুর্ঘটনা রোধে সুন্দরবনে পানির প্রবাহ ফিরিয়ে আনায় জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। আর সুষ্ঠু তদন্তে বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীদেরও সম্পৃক্ত করার দাবি বাপার। সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। গেল শনিবার ও রোববার সুন্দরবন পূর্ব বন বিভাগের কলম তেজি ও 23-এর ছিলা শাপলার বিল এলাকায় আগুন লেগে 5.5 একরের বেশি বন ক্ষতিগ্রস্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে সেমাই, কিশমিশ ও কাজু বাদামের দাম বাড়তি। এদিকে যশোরে চিনির দাম ঊর্ধ্বগতির পাশাপাশি ভোজ্য সয়াবিন তেলের সংকট। ঈদ ঘিরে নিত্য পণ্যের বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সালাউদ্দিন সাগর। প্রথমে চলে যাচ্ছে নোয়াখালীতে। সুজন, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং প্রশাসন বাজার মনিটরিং করছে কিনা এ বিষয়ে জানাবেন। আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌরশহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি, যে আসলে যে সামনে যে ঈদকে উপলক্ষ করে যে সেমাইয়ের বাজার রয়েছে সেটি কিছুটা চড়াও বলে জানিয়েছেন ক্রেতারা। কারণ তারা বলছে যে গত বছরের চাইতে এবছর যে বিভিন্ন সেমাই রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সেমাই রয়েছে, সেসব সেমাইয়ের দাম গত বছরের চাইতে এই বছর কিছুটা বাড়তি। তো একই সঙ্গে বিক্রেতারা বলছেন যে এই মৌসুমে আসলে যে কিছুটা বাড়তি দামে তাদেরকে সেমাই কিনতে হয়েছে, তাই বাড়তি দামে সেমাই বিক্রি করতে হয়েছে। তো উদাহরণ হিসাবে বলতে হয় যে প্রতি কেজি সেমাই গত বছর যেখানে 150 থেকে 200 টাকা ছিল, সর্বনিম্ন সেটি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500, 550, 600 টাকা কেজি দরের সেমাই বিক্রি হচ্ছে। অন্যদিকে যে সেমাই যে উপকরণ যেগুলো রয়েছে, বাদাম, কিশমিশ, এগুলোর দামও কিন্তু অত্যন্ত বাড়তি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে আমি যদি সবজির বাজার নিয়ে শুরু করতে চাই, এখন দাঁড়িয়ে রয়েছে সবজির বাজারে। শীতকালীন মৌসুমী সবজি শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় কিন্তু বাজারে এই মুহূর্তে সবজির দাম কিছুটা চড়া রয়েছে। সকাল থেকে ঘুরে যেটি দেখলাম যে শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঢেঁড়স যে তারপরে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, যে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, অপরদিকে যে পটল সেটিও বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন যে আসলে যে শীতকালীন মৌসুম শেষে যে সবজি বাজারে আসার কথা, সেসব সবজি না আসা কিন্তু সবজি বাজারে যে দাম বাড়তি বলে যে তারা জানিয়েছেন বিক্রেতা। অপরদিকে কিন্তু মুরগির বাজার আর কি কিন্তু চড়া রয়েছে, মুরগির বাজার চড়া রয়েছে। যে মুরগি, যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। অন্যদিকে যদি যে কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। অপরদিকে গরুর মাংসের বাজারে কিন্তু অস্থিতিশীল রয়েছে, 800 টাকা কেজি দরে
বাজারে বিক্রি হচ্ছে নোয়াখালী পরিবারের গরুর মাংস। একই সাথে মাছ বাজারও অস্থিতিশীলতা রয়েছে। তো আমি এখন বাজার নিয়ে চলে যাব, পরিস্থিতি জানার জন্য চলে যাব যশোরের। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। সাগর, যশোরের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরের বাজারে তার কিছুটা ব্যতিক্রম রয়েছে। যশোরের বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সেটার দাম স্বাভাবিক পর্যায়ে থাকলেও কিন্তু আসলে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। যেমন চিনির দামটি, চিনি ছিল 90 টাকা করে কেজি গত 4 দিন আগে, আর 4 দিন পরে আজকে চিনির দাম বেড়ে হয়েছে 120 টাকা করে কেজি। সেমাই 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে যশোরের বাজারে। অন্যান্য সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে বলে আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি। যদিও এখন অনেক সকাল, এখনো পর্যন্ত ক্রেতা উপস্থিতি বাজারে খুবই কম বলা যায়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এখানে যে গ্রোসারি শপগুলো আছে সবগুলোতে বোতলজাত সয়াবিনের মজুদ যথেষ্ট থাকলেও কিন্তু এখানে আসলে পাম অয়েলটা বেশি পাওয়া যাচ্ছে, আর বোতলজাত সয়াবিন যেটা রয়েছে এটার তুলনামূলক একটু কম। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে 5 লিটারের যে সয়াবিন তেলগুলো রয়েছে এইগুলা পেতে দোকানদারদের একটু বেগ পেতে হচ্ছে। 2 লিটার বা 1 লিটারের যে সমস্ত বোতলজাত সয়াবিনগুলো রয়েছে এগুলো যদিও তারা পাচ্ছেন, এখানে কিছু শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে। ওই কোম্পানির সংশ্লিষ্ট কোম্পানির চাল বা অন্য মশলা জাতীয় পণ্য কিন্তু নিতে হচ্ছে, সুজি নিতে হচ্ছে, এরকম কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, আজকে ডিমের দামটা একটু বেড়েছে, হালি প্রতি 2 টাকা করে বেড়েছে। এটা আজকের বাজারের ডিমের দামটা বেড়েছে, 42 টাকা করে হালি হয়েছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, বুটটার বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি। চিকন চাল যেটা রয়েছে এটা 75 টাকা করে কেজি। আর পোলাও চালটা কিন্তু আসলে আজকে বিক্রি হচ্ছে 80 থেকে মানভেদে আর কি, মানভেদে 80 থেকে 130 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে ঈদ যত কাছে আসছে ততই কিন্তু আসলে দেখছি 2-1টি করে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত সেমাই, লাচ্চা সেমাই, সাদা সেমাই এগুলার দাম ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো দোকানিদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে সয়াবিন তেলের ব্যাপারে মূলত সয়াবিন তেলের যে সংকটটার কথা বারবার আসছে, সেই সংকটটার জন্য তারা মূলত দায়ী করছেন, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে মূলত কোম্পানিগুলো আসলে দাম বাড়ানোর জন্য এরকম একটা প্রক্রিয়া অবলম্বন করে থাকতে পারেন। তো এই ব্যাপারে তারা বাজার তদারকির জন্য কিন্তু দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোরের বাজার থেকে সর্বশেষ।